বিনিয়োগের সুযোগ কেন্দ্র এখন ত্রিপুরায়। আগরতলায় দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় রাজ্যের অগ্রগতির বিষয়ে একই সুরে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রথমে কি বেসরকারি হোটেলে একটি আয়োজনে অংশগ্রহণ করেছেন। মূলত বিনিয়োগ প্রেক্ষাপটে এই আয়োজনটি ছিল রাজ্যের এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পর আরও একবার রাজ্যকে যুক্ত করে এই আয়োজনটিকে জোরালো করা হয়েছে। মূলত ডোনারের সহযোগিতায় এই আয়োজন থেকে অবশ্যই রাজ্যের শিল্প বিকাশ, সম্ভাবনা, উজ্জ্বল দিক সবকিছুই এই রাজ্যকে সম্ভাবনাময় রাজ্য হিসাবে যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে শিল্পের দিক থেকে, সেদিক থেকে এই উদ্যোগ বা এই বৈঠক বা এই সামিট একটা অন্যতম। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক বিষয়গুলো উত্থাপন করার পাশাপাশি তিনি সরকার যে উদ্যোগ নিয়ে এগুচ্ছে, সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে এগুচ্ছে সেই বিষয়গুলো উত্থাপন করেছেন। রাজ্যকে বিকশিত করার ক্ষেত্রে যে ভাবনা, দৃষ্টিভঙ্গি কেন্দ্র কিংবা রাজ্য সরকারের রয়েছে, সম্প্রতি রাইজিং নর্থ ইস্ট সামিট থেকে যে বার্তা এই উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা সহ দেওয়া হয়েছে, অষ্টলক্ষ্মীকে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আরো একবার তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তিনি পরবর্তী সময় আরো একটি আয়োজনে অংশগ্রহণ করেন আগরতলা টাউন হলে। সেখানে আয়োজনে অংশগ্রহণ করে যে প্রেক্ষাপটে বিষয়টি তিনি উত্থাপন করার চেষ্টা করেছেন, সেটা গত বেশ কয়েকদিন ধরে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা পুণ্যশ্লোক লোকমাতা অহল্যাবাই ছিলেন সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারী ক্ষমতায়ন উজ্জ্বল দৃষ্টান্ত। মূলত তার ৩০০তম জন্মদিনের প্রেক্ষাপটে আগরতলা সহ গোটা রাজ্যের কর্মসূচিকে জোরালো করার চেষ্টায় কর্মযোগিনী মাতা অহল্যাবাইয়ের ৩০০তম জন্মজয়ন্তীকে জোরালো করার প্রশ্নে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবং এই কর্মসূচি হচ্ছে কর্মশালা ভিত্তিক কর্মসূচি এবং প্রত্যেক জায়গায় এই কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দুইটি আয়োজন থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যের সার্বিক বিকাশে সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। তার আগে যে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন, সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় ত্রিপুরা এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্য অষ্টলক্ষ্মী হিসাবে যেখানে উল্লেখিত আছে, বিনিয়োগের সুযোগের কেন্দ্র হয়ে উঠছে। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের আকর্ষণের জন্য এখন পর্যন্ত রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিট সহ প্রায় 9টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেছে। বেশ কয়েকজন বিনিয়োগকারী ইতিমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন এবং সেগুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। আজ উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ প্রচারের জন্য উচ্চস্তরের টাস্কফোর্সের উদ্যোগে এই কর্মশালাটি বা কর্ম উদ্যোগটি অনুষ্ঠিত হয় আগরতলা একটি বেসরকারি হোটেলে। পরপর দুটো আয়োজনে রাজ্যের সার্বিক কল্যাণ, সরকারের উদ্যোগ, দৃষ্টিভঙ্গি ইত্যাদি ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। এবং দুটো আয়োজন থেকে সরকার কি চান, রাজ্যের অগ্রগতি এবং রাজ্যকে সুন্দর করার ক্ষেত্রে, রাজ্যকে সাজিয়ে তোলার ক্ষেত্রে সার্বিক কল্যাণে রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সরকার চালিয়েছে, সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও বক্তব্যকে জোরালো করার চেষ্টা করা হয়েছে। স্বাভাবিক কারণে কেন্দ্র রাজ্য সম্পর্ক উন্নয়নের কথা বলা হচ্ছে, যেহেতু ডাবল ইঞ্জিনের সরকারের দাবিদার তারা, এবং এই ডাবল ইঞ্জিনের সরকারের দাবিদারের বিষয়টি সেখানে জোরালো করা হয়েছে। আজকে দুইটি আয়োজন থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ শুনবো, আপনাদের কথাও শুনবো, যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার কথাগুলো শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনছেন। আপনারা বক্তব্য দেবেন, আপনাদের মতামত দেবেন। হয়তো রাজ্যের বেশ কিছু অঞ্চল এই সময়ে জলমগ্ন কিংবা বলতে পারেন টানা বর্ষণের শিকার হয়েছেন। আপনারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কথা বলবেন, আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। অনেক সময় অনেক জায়গায় আমরা যখন পথ পেয়ে যাই আমরা কিন্তু ভুলে যাই, কিন্তু যখন এইসব ইতিহাস আজকে এখানে আমরা যখন শুনলাম, আমাদের মধ্যে কিন্তু যখন এইসব জিনিস শুনবো আমরা, আমাদেরও কিন্তু ডাউন টু আর্থ যে বিষয় সেটা আসে মানুষের সাথেই। যে তখন তো নির্বাচনের মাধ্যমে হতো না, যে মহারানী হয়েছে নির্বাচনের মাধ্যমে হতো না, এখন তো নির্বাচনের গণতন্ত্রের মাধ্যমে আমরা সিংহাসনে বসি বা বিভিন্ন পদে আমরা বসি। কিন্তু মানুষের ভোটে যদি আমরা জিতি, মানুষের প্রতি আমাদের যে কর্তব্য সেটা কিন্তু সবসময় মনে রাখা উচিত। আজকের দিনে সেটা খুব ইম্পর্টেন্ট।
আমরা চালু করেছি সমস্ত রাজ্য স্তরে, এবং প্রত্যেক জেলার মধ্যে একটি করে হাব ফর এম্পাওয়ারমেন্ট অব উমেন আমরা অফিস চালু করেছি। বিভিন্ন যেসব স্কিম থাকে, বিভিন্ন কর্মশালার এইসব বিষয়ে যাতে জানতে পারে, সেই কারণেই ব্যবস্থা আমরা করেছি। ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন সেটা আমরা করেছি, যাতে নির্যাতিত মহিলারা যারা আছে 8টি জেলায় একই জায়গার মধ্যে এসে যেন ওই অফিস সেই অফিস না করতে হয়, একটা জায়গার মধ্যে এসে সব চিকিৎসা সহায়তা হোক, আইনি সহায়তা হোক বা অন্যান্য পুলিশ সহায়তা হোক, সমস্ত একই জায়গায় এসে যেন ওনারা সেই সহায়তাটা পান। শহীদ পোষণ দেশ রোশন অভিযানে এখন অব্দি 3.4 লাখ বেশি মহিলা এবং শিশুরা এই সুবিধাটা পাচ্ছে। 2022-23 অর্থবর্ষ থেকে রাজ্যের সব জেলায় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আগরতলা কৃষ্ণনগরে আমরা ওয়ার্কিং উইমেন হোস্টেলে 50 আসন বিশিষ্ট একটি কর্মজীবী মহিলা হোস্টেল করেছি, এবং 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের জন্য এর মধ্যে প্রায় 114 কোটি টাকার বাজেটে আমরা রেখেছি, এবং কেন্দ্রীয় সরকার সেটা মঞ্জুরও করেছে, সেটাও আমরা করতে যাচ্ছি। আমরা শুধু মুখে না, খালি কথায় কথায় বললাম, কিন্তু কাজের বেলায় আমরা কিন্তু সেটা করছি। এবং আমরা চাই মহিলারা রাত্রে, আমরা কেন চাইবো না যে মহিলারা রাত্রে একটাই হোক দুটো হোক, মানে নির্বিঘ্নে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় তারা চলাফেরা করতে পারে। এবং সেই দিশায় আজকে মহারানী হুল্লা যে কথা স্মরণ করে আমরা এই ধরনের আরো ইন্সপায়ার হবো আগামী দিনে আমরা কাজ করতে। আমরা সমস্ত মহিলা থানা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা 7টা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 9টা মহিলা থানা আমরা করেছি, এবং থানাগুলো মহিলা দ্বারা পরিচালিত। মহিলা থানা থাকলে একটা সুবিধা হয়, অনেক সময় পুরুষদের কাছে গেলে মহিলারা অনেক মন খুলে কথা বলতে পারে না, সেই কারণে আমাদের সরকার সেটা আমরা করেছি। আমি নিজেও বেশ কয়েকটা এই ধরনের মহিলা থানা উদ্বোধনও করেছি। আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেস, তার জন্য আমরা সমস্ত অফিস ও বেসরকারি প্রতিষ্ঠানে যে তার যে উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013, সেটাকে আমরা সামনে রেখে এই ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সমস্ত অফিস আমরা করেছি। লোকাল কমিটিও আমরা সেখানে করেছি। রাজ্যের প্রধান হাসপাতাল যাতে চিকিৎসা ক্ষেত্র আমাদের প্রায় 200 কোটি টাকার উপর খরচ করে, প্রায় 200 কোটি টাকার মতো খরচ করে আমরা জিবি হাসপাতালে আমরা মাদার অ্যান্ড চাইল্ডের একটা হসপিটাল আমরা করছি। আমরা মানসিক স্বাস্থ্য হাসপাতাল মহিলাদের জন্য 50 শয্যা, সেখানেও প্রস্তাব আমরা দিয়েছি, সেটারও প্রায় এর মধ্যে শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী গর্ভবতী মহিলাকে প্রতি, হ্যাঁ বলুন। চ্যানেলে যা দেখি আসলে কথায় কাজে কতটুকু মিল, কারণ মহিলার সশক্তিকরণ, মহিলার অধিক ক্ষমতায়নকরণ, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প ভালো, কিন্তু বাস্তবায়ন করলে ভালো। আমরা দেখলাম তাদের মন্ত্রীরা ওই মহিলারা নির্যাতন করে, তাদের মন্ত্রীরা ওই আমাদের ভারতীয় সেনার কুপ্রস্তাব কুরুচিকর মন্তব্য করে, কারণ ধর্মে সে মুসলিম দিচ্ছা। তো তাই নিয়ে প্রধানমন্ত্রীর কথা বলে, প্রধানমন্ত্রী আমরা যেখানে দেখি, প্রধানমন্ত্রী যেখানে যায় পরের দিন বা একদিন পরে যারা অন্য ধর্মের লোক তাদের উপর, একটা ধর্মের মানুষের উপর আক্রমণ হয়। গত পরশুদিন প্রধানমন্ত্রী কলকাতাতে গেছিল, সেই জায়গাতে আজকে দেখল যে একজন মানুষকে বোমাংশ লইয়া যায় গাড়ির মধ্যে, গাড়ি থামাইয়া মাইরা পিঠটা গাড়িতে আগুন লাগাই দিল। তো তাদের কথা কতটুকু সত্যি, এই যে তাই বুঝেছে মহিলারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে পারে তাদের নিরাপত্তায়, কিন্তু নিরাপত্তা তাদের মন্ত্রীদের কাছে নাই। আমরা দেখছিলাম উদয়পুরে বিলুনিয়াতে তাদের নেতারে নারী কেলেঙ্কারিতে ধরা পড়ে, কই একজন কি আজ পর্যন্ত কোন সাসপেনশন করা হয়েছে? তাদের মন্ত্রী যখন কুরুচিকর মন্তব্য করলো আমাদের ভারতীয় সেনার মায়ের বোনের প্রতি, কিন্তু আজকে কি মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়েছে? আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কি নিন্দা জানাইছে? জানায় না। তাহলে তাদের কথার লোকে বাস্তবের মিল কতটুকু? আমরা তো তাই কথায় আর বাস্তবে মিল দেখি না, প্রধানমন্ত্রীর কথায় বাস্তবে মিল দেখি না, যে দলটারই কোনো মিল নেই। সেই দলের বক্তব্য কি আছে, মর্যাদা আছে? কারণ আমরা দেখছি মহিলারা একটা শান্তিতে ছিল আরো আগে, কিন্তু দেখা গেল এখন এই প্রবলেম আওয়ার পর তাদের যে নেতা কর্মীরা তো মহিলারা আরো নির্যাতন বেশি হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো আপনাদের মাধ্যমে,
আপনি যেই বক্তব্য দিতেন সেই বক্তব্য অনুসারে কাজ করে দেখান। আমরা দেখি 2-4টা ঘটনা, যেমন 2-4টা আসামিকে গ্রেপ্তার করুন, তার অধিক শাস্তি দেন, কঠোরতম কঠোর শাস্তি দেন, তারপরে বুঝবো যে না আপনার কথার সাথে কাজের মূলগত মান ঠিক আছে। এটুকুই কথা। অ্যাক্ট, ওয়ার্কপ্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013, সেটাকে আমরা সামনে রেখে এই ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সমস্ত অফিসে করেছি। লোকাল কমিটি আমরা নমস্কার, কে বলছেন? রাজ্যের প্রধান হাসপাতাল। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আগরতলাতে হ্যাঁ বলুন। মুখ্যমন্ত্রী এই সব কথাগুলি বলছেন, এগুলো তো বেশিরভাগই পুরনো ক্যাসেটেই বাজাচ্ছে। আর একটা জিনিস বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কৃষি রথ তৈরি করেছেন, কথা আমরা আনন্দিত। কৃষি রথ আপনি আবিষ্কার করেছেন, খুব ভালো, আমরা আনন্দিত, উদ্ঘাটিত আপনি করেন। কিন্তু গাঁজা রথটাকে একটু বন্ধ করুন না। এই যে গাঁজা নেন, এই রথটাকে আপনি বন্ধ করুন, তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষ অনেকটা উপকৃত হবে। কারণ এই রথ তো সেই রথ নয়, সেই রথটাকে আগে বন্ধ করুন, তাহলে কৃষি রথটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। নতুবা এই রথে আসলে কৃষি হবে না। কারণ গাঁজা রথ বন্ধ না করা হলে আপনি কৃষি রথের উন্নতি হবে না। হ্যাঁ, আর এই যে বেটি পড়াও বেটি পাঠাও, এইগুলি স্লোগানই সেখানে থাকবে, আসল কাজটা কিছুই হবে না, কিছুই হবে না। কারণ এগুলি নির্যাতন চলবে, এগুলি অতীত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ গরিব সবসময়, মানে গরিব মহিলারা সবসময় নির্যাতিত হয়। কারণ ধনী মহিলাদের পারে না, গরিব মহিলাদের উপর নির্যাতন সবাই করে, এবং বাচ্চা বাচ্চা মেয়েদের বাড়িতেও পর্যন্ত কাজও করানো হয়। অনেক নেতাদের বাড়িতেও আসছে। এইগুলি বন্ধ করুন। আর এই পুরোনো গ্যাসের না পাঠিয়ে আসল কাজের কথা বলুন, মানুষের কর্মসংস্থানের কথা বলুন। সাধারণ একটু জল হয়েছে, আপনার ওই শহরে চলাফেরাই কষ্টকর হয়ে গেছে। তো আপনি জাহাজ আনবেন, আগামী বর্ষার জন্য জাহাজ আগরতলা শহরে দিলে কয়েকটা জাহাজ অর্ডার করে দিই। কারণ সাধারণ বৃষ্টিতে যখন এই অবস্থা, তো আগামী বর্ষাতে জাহাজ ছাড়া মনে হয় না আগরতলা শহর চলতে পারবে। এটাই বলার। যে মানে শিশুরা তাদের যাতে সেখানে দূর থেকে দেখে বুঝতে পারে ইট ইজ মিন ফর দ্যাম, তাদের সেই ব্যবস্থা আমরা করছি। আমরা এর মধ্যে মহিলা ও কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা আমরা ভাতা প্রদান করছি, আপনারা সবাই জানেন। যেমন মহিলা ভাতা, স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, অবিবাহিত মহিলা ভাতা, রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে, গৃহ সহায়িকা ভাতা দেওয়া হচ্ছে, পরিত্যক্তা মহিলা ভাতা দেওয়া হচ্ছে, ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা হচ্ছে। মোট ভাতা পাচ্ছে প্রায় 1,77,000-এর উপরে। রাজ্যে সবচেয়ে আমরা গর্ববোধ করি এখানে যে ত্রিপুরাতে এখন প্রায় আমাদের যে TRLM এর মাধ্যমে 53,663টি SHG গ্রুপ আছে, এবং তাদের টোটাল সংখ্যা আপনারা শুনে খুশি হবেন প্রায় 4,84,000-এর মতো। এবং সেখানে এটা হচ্ছে আপনার গ্রামীণ এলাকায়। আর শহরে মহিলাদের যে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনে 5,941টি এই SHG গ্রুপ আছে, সেখানেও প্রায় 63,000-এর উপর মহিলা যুক্ত হয়েছে। শুধু তাই নয়, আমরা এদেরকে যাতে আরো সশক্তিকরণ করতে পারি তার জন্য প্রায় 746 কোটি টাকার ফান্ড দেওয়া হয়েছে। এবং আরেকটা আমরা সবসময় যেটা বলি, দেখবেন কিছুদিন আগে আমরা 84,000 বলছিলাম, প্রতিদিনই দেখি নাম্বারটা কিন্তু অনেক উপরে যাচ্ছে। রাজ্যে বর্তমানে লাখপতি দিদি রয়েছে 91,871 জন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ব্যাংক লোনের ক্ষেত্রে 2017-18 আগে যে টাকা দেওয়া হয়েছিল প্রায় 4.95 কোটি টাকা, আর 2018-এর পর আমরা 14,000
1465 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় সেখানে যারা দিদিরা আছেন 3.87 লাখ স্বসহায়ক যে দলের দিদিরা আছেন তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে। 3.14 লক্ষ দিদি যারা আছেন তাদের জীবন জ্যোতি বীমা যোজনায় সেটা দেওয়া হয়েছে। আপনারা জিআই ট্যাগ আপনারা জানেন যে রিসা, পাছড়া এবং মাতাবাড়ির যে প্যারা প্রসাদ সেগুলো আমাদের মহিলারা খুব সুন্দরভাবে বানাচ্ছেন এবং তার জন্য আমাদের দিল্লি সারা ভারতবর্ষের মধ্যে তারা প্রশংসাও কুড়িয়েছেন। এবং আমরা চাই যে মহিলারা আরো বেশি যাতে শক্তিশালী হয়, এম্পাওয়ারমেন্ট যাতে হয়, সেই ব্যবস্থা আমাদের সরকারের মাধ্যমে বিভিন্ন স্কিম, অনেক স্কিম আছে, সেগুলো বলে শেষ করা যাবে না। এবং আজকের এই 300তম জন্ম শতবার্ষিকী রানী অহল্যাবাই হোলকারের জীবন ও দর্শন সম্পর্কে এখানে যে আলোচনা হয়েছে, আমি আশা করি সবাই আপনারা এই বিষয়ে আলোচনা করবেন যার যার নিজ নিজ এলাকায়। সবাইকে এখানে আবার আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং তার যে কর্ম, আদর্শ এবং নেতৃত্ব নতুন যে যারা আমাদের প্রজন্মরা আছে সেই দিকে তাদেরকে দিশা দেখাবে আমি আশা করি। Sincere gratitude to the Ministry of Donor, Government of India, for giving me the privilege to be the convener of the high-level task force on investment promotion in the northeastern region. With the mandate of formulating a strategic roadmap to position the northeast region as a preferred destination for investment, being the convener state of the task force, we are organizing the stakeholder consultation in collaboration with Ministry of Donor, Government of India, and I welcome all in today's consultation program. I believe that the inputs and suggestions of all the stakeholders would facilitate us in formulating the strategy report. The high-level task force has already conducted 2 meetings and the honorable members had contributed their valued suggestions and inputs. We have agreed on 6 months action plan for formulating the roadmap for investment promotion in this region. Accordingly, we have started the work to devise the long-term as well as short-term strategy to secure investment in various potential sectors. With the investment promotion agencies in place in almost all the states, it is expected that the policy decisions regarding investments would be taken more effectively. It is our privilege that the Honorable Union Minister of Donor himself is putting his wholehearted efforts in attracting private investment in this region, organizing road shows in metropolitan cities, Ashtolakshmi Mahotsav, interaction with ambassadors of foreign countries, and Rising Northeast Investor Summit, Delhi, are concrete steps taken by the Ministry of Donor. The recent initiative of the Ministry of Donor, the Rising Northeast Investor Summit 2025, held during May 23 and 24, concluded with significant investment announcements. The summit was inaugurated by our Honorable Prime Minister Sri Narendra Modi ji and delegations from over 80 countries from Japan to Europe to Asian nations attended the summit. There was one unanimous sentiment that India's future lies in Northeast, and Northeast has emerged as a hub of global partnership and mutual interest. The summit drew an unprecedented rupees 4.3 lakh crore in investment interest, setting the stage of the northeastern region to become India's next economic powerhouse. In case of Tripura, total 64 MOUs worth rupees 15,823 crores have been signed in that summit. Earlier, with joint efforts along with Ministry of Donor, Tripura had signed 184 MOUs with an investment potential of more than rupees 15,000 crore during the road shows, investment summits and business conclaves. Till date, we have grounded more than 25% of the MOUs signed so far. I am confident that such consistent collaborative efforts shall bear positive outcome in near future.
The northeastern region of India has several state-specific Nikkei sectors that can be leveraged for economic development. Each state is unique and possesses resources and advantages that can be capitalized upon. For example, hydropower in Arunachal Pradesh, oil, tea, electronics in Assam, sports and film making in Manipur, hospitality, education and IT in Meghalaya, bamboo, handloom and handicrafts in Mizoram, tourism, agri and allied sectors in Nagaland, tourism, organic farming and pharmaceuticals in Sikkim, tourism, education, health, agar, bamboo and rubber in Tripura. So each state has to focus on developing its unique selling point in these Nikkei sectors. Within these Nikkei sectors, we need to focus on certain products for value addition. We need to enhance the manufacturing, marketing, logistics and connectivity, the entire supply chain to create more values for businessness. For example, Tripura has prepared strategy to develop Queen pineapples as a global brand. Ministry of Agriculture, Government of India has taken up the Bamboo Value Addition project. With the financial assistance of Asian Development Bank, similar value addition efforts can be made for Khashi, Sikkim, mandarin oranges, large cardamom, jute, ginger, king chili, passion fruit and so on. There are several anchored investors in each state around which the investment ecosystems can be built. For example, there is Tata Power, NTPC in Arunachal Pradesh, Indian Oil and Tata Electronics in Assam, educational institutes and data centers in Meghalaya, Amul and Adani Wilmar in Nagaland, Mayfair and pharma makers in Sikkim, ONGC and Taj Palace hotels in Tripura. Similarly, we can identify potential and core investors based on various opportunities and focus sectors in each of the states. Regarding ease of doing business and deregulation, we need to review the regulatory framework which govern the land, investment and development aspects in the northeastern region. Legislations and regulations are characterized by a blend of federal legislation and state-specific regulations, particularly concerning development, security and protection of indigenous communities. Government of India as well as state have various industrial investment and incentive policies which need to be analyzed. Key policies include the Northeast Industrial and Investment Promotion Policies 2007, the Northeast Industrial Development Scheme 2017 and Unnati 2024. These policies offer incentives like capital investment subsidies, tax exemptions, freight subsidies to attract investment and facilities industrial development. Northeastern Development Finance Corporation Limited, that is NATFI, has been requested to take up a study which is to be completed in the next 3 months. As far as basic infrastructure is concerned, Government of India has made huge public investment in railways, national highways, airports, waterways, telecom and banking sectors. Now, time has come to capitalize on these basic amenities by imbibing entrepreneurial spirit amongst the youth of the region so that rapid socio-economic progress can be achieved. The study of North-East Economic Corridor conducted by Asian Development Bank envisages multi-modal transport networks within Northeastern region with the rest of India and with the neighboring countries to enhance connectivity with Southeast Asia. The study has identified 24 growth centers and 20 border centers which should be developed on priority. As far as the state of Tripura is concerned, Tripura stands committed towards contributing proactively in formulating progressive, inclusive and outcome-oriented roadmap to realize the goal of Atmanirbhar and Viksit Bharat. We have implemented all 387 business. অবশ্যই বলছিলাম আমি আগরতলা থেকে সবকিছু ঠিক আছে, আমাদের রেসপেক্টেড সিএম স্যারও ঠিক আছে,
তো যা চলছে ত্রিপুরা রাজ্যে সবকিছু ঠিক আছে মোটামুটি আমার মতে আর কি। কিন্তু আমি বলছিলাম এই যে শৈলেশ যাদবের পর আজকে, যদিও এটা এখনকার সাবজেক্ট না, তবু আমি একটু বলছি, সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আর কি, যে এত কিছু হচ্ছে, ওর জায়গা আমার জায়গা ও নিয়ে নিচ্ছে, ওর জায়গা ও নিয়ে নিচ্ছে, নামজারি হয়ে যাচ্ছে, এগুলি যে হচ্ছে, এগুলির মধ্যে আমাদের ডিএম সাহেব বিশাল কুমার জি একটু চোখ ফেলেছেন দেখে ওনাকে বদলি করে দেওয়া হলো। এই জিনিসটা কি ঠিক হয়েছে স্যার বলেন তো? হ্যাঁ, একটা রেসপেক্টেড লোক শৈলেশ যাদবের পর আমাদের আগরতলায় এসছেন উনি বিশাল কুমার যাদব, এত ভালো কাজ করছেন। হ্যাঁ, তিনি না এত ভালো কাজ করে যাচ্ছেন, চট করে আজকে সম্মান পত্রিকা খুলে দেখলাম যে ভদ্রলোক বদলি হয়ে গেছেন। হ্যাঁ, ওনার যে আমাদের মিউনিসিপালিটি কর্পোরেশনে ওনার একটি পদ ছিল, ওইটা থেকে ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে। তাইলে কি এখনকার মানে যা চলছে আর কি, মাফিয়া রাজত্ব, জায়গা কিনলে 3 লাখ টাকা দিতে হবে প্রভারীকে, তো পেপারে দেখি আমরা, আমাদের নিজের বানানো কথা না, আমাদের মিডিয়া ভাইরা যারা পেপারে লিখছে এইসব জিনিস প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা পেপার পড়ি, বুঝতে পেরেছেন স্যার? তাইলে এগুলি কি আমাদের প্রশাসন বা সিএম স্যার কি এগুলি দেখার ব্যাপার না? যদিও উনি খুব ব্যস্ত মানুষ, কিন্তু এইটা তো একটা পার্ট ওনার দেখার না। আমার জায়গা আরেকজন নিয়ে যাবে। কালকে দেখলাম আপনাদের এই চ্যানেলে যে মানে একজনের জায়গা 60 আর উনি বসবাস করছেন, তারপরে দেখা যাচ্ছে যে ওনার জায়গাটা নাকি আরেকজন নামজারি করে ফেলেছে। আমার মতন আমার যে কৃষ্ণনগর আমার বাড়ি আছে, এই জায়গার, হ্যাঁ, আমার মাকে দিয়ে ঘুমের মধ্যে থাম্বিং প্রেশন দিয়ে, হ্যাঁ, আমার যে রিলেটিভস আছে এই জায়গা করে নিয়েছে, আমার রিলেটিভসের মেয়ে কান্তি মাঝিন স্যার, এগুলি তো চলছে দিনের পর দিন। এগুলি কি একটু বন্ধ করতে পারা যায় না নাকি? আমরা সাধারণ জনসাধারণ, আমাদের চোখে যা পড়বে, পেপারে আমরা যা পড়ি তাই আমরা বলি। কিন্তু আজকের যে সাবজেক্টটা আমি দেখেছি, হ্যাঁ, যে বিনিয়োগের সুযোগ কেন্দ্র ত্রিপুরা, সত্যি কথা, বিনিয়োগের সুযোগ কেন্দ্র ত্রিপুরা, কিন্তু এটা তো আমি এই সাবজেক্টের উপর এখন কোনো কথা বলিনি। আমার মনে ভীষণ দুঃখ। আজকে পেপারটা খুলে যখন দেখলাম যে এখানে আমাদের ডিএম সাহেবকে বদলি করে দেওয়া হয়েছে, উনি ওই যারা নাকি ওনাকে প্রেশার ক্রিয়েট করেছেন, হ্যাঁ, ওদের ব্যাপারে কথা বলতে গিয়ে যাওয়ার জন্যই ওনাকে বদলি করে দেওয়া হয়েছে। ইট ইজ রাইট? এই আমার ছিল আর কি বক্তব্য স্যার। এবং তাদেরকে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে আমরা দিই, টোটাল 2000 টাকা করে দেওয়া হয়। এবং হ্যাঁ, আজকে হ্যাঁ উনি বদলি হয়েছেন বলতে উনি শুনতে চাই, আমি জানি না, নিউজটা জাস্ট খুললাম টিভিটায় অফিস থেকে এসে, তখন দেখলাম আপনাদের চর্চা চলছে, তখন দেখলাম যে ওনাকে বদলি করে দেওয়া হয়েছে। এটা কি সত্যি নাকি? অ্যাকচুয়ালি উনি দায়িত্বে ছিলেন, ওই দায়িত্ব থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি দায়িত্বে ছিলেন, দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। না না, এটা কি রাইট? আমি তো জানি না, আমি জানতে চাইছি আপনার থেকে। যদি বদলি করে দেওয়া হয়, হ্যালো, হ্যাঁ, কথা বলুন। ওনাকে কি বদলি করে দেওয়া হয়েছে নাকি, এটা জানতে চাইছি। বদলি করানো হয়নি তো, ওনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল কমিশনারের, সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আর একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনাকে বদলি করলো কোন পারপাসে বদলি করলো? উনি যে জায়গাতে ছিল উনি রাইট, উনি রাইট, ওনাকে কি কি জন্য বদলি করেছে এটা আমরা জানতে চাই আর কি। আপনাদের মাধ্যমে আপনারা মন্ত্রী মহোদয়দের উনি বলবেন যে কি পারপাসে আপনারা বদলি করেছেন, আপনারা আবার এই টপিকটা আপনারা করবেন, আমরা শুনবো, আমরা দর্শক, কি পারপাসে বদলি করেছেন উনি। উনি তো ভালো মানুষ, প্রদীপ বাবু ভালো মানুষ, ঠিক,
দুজনই ভালো মানুষ, তবে কোন পারপাসে বদলি করেছেন এটা জানতে চাইছি আমরা। রাজ্যের সম্মেলন সেখানে ভারত মণ্ডপে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, আমারও সৌভাগ্য হয়েছে সেখানে উপস্থিত থাকা। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে উত্তর পূর্বাঞ্চলের যত 30,000 কোটি টাকার বিনিয়োগের জন্য বিভিন্ন সংস্থা এগিয়েছে, তার মধ্যে 50% এই ত্রিপুরার জন্য বরাদ্দ হয়েছে। তার একটাই কারণ, সেটা হলো আমাদের ল অ্যান্ড অর্ডার। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যারা ইনভেস্টর তাদের সঙ্গে আগরতলা পোলো টাওয়ারে কিছুক্ষণ আগে মিটিং সেরে এখানে উপস্থিত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন প্রায় 50 জন অলরেডি এসে গেছেন, আরো আসবেন। কেন আসবেন ত্রিপুরাতে? কারণ ত্রিপুরার আইন শৃঙ্খলা, পরিকাঠামো উন্নয়ন সেটা আছে বলেই আজকে যারা ইনভেস্টর তারা তো এমনিতে আসবে না, তাদেরও তো ইনভেস্ট করে তাদেরও তো প্রফিট নিয়ে যেতে হবে। এই বিনিয়োগ যদি হয় তাহলে কার উন্নয়ন হবে? এই ত্রিপুরা রাজ্যের জনগণের উন্নয়ন হবে, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে। সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আর তার অনুপ্রেরণাকে আমাদের এই পূর্ণ শ্লোকা রানী অহল্যাবাইয়ের দেখানো পথকে অনুসরণ করে। আজকে মোদিজিও আজকে যোগাযোগ ব্যবস্থা আপনারা কল্পনা করতে পারেন যে সেই সময় রানী অহল্যাবাইয়ের সময় উনি 12 জ্যোতির্লিঙ্গ যেটা রয়েছে, কথা বলুন, হ্যালো, কথা বলুন। বলছিলাম মাননীয় রেডিও মেকার যে সমস্ত কথাগুলি বলছেন, আপনারা দেখাচ্ছেন, এটা সবগুলি জুমলা কথাবার্তা। এগুলি আর কত আমরা শুনবো? দুনিয়ার সব টাকা পয়সা সারা ত্রিপুরায় যে দিয়ে দিচ্ছে, ত্রিপুরাটাকে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিতে পারবো, এটা কি কিসের কথা? সব টাকা ত্রিপুরাতে দিয়ে দিতে, অর্ধেকের বেশি দিয়ে দিতে, এটা কি নীতি ছাড়া সবকিছু দিয়ে দিতে পারবে কেন্দ্র গভর্নমেন্ট? তার মানে ত্রিপুরার বিজেপি কেন্দ্রীয় গভর্নমেন্টকে উপরে রাখবে প্রচার করে, আর কেন্দ্রীয় গভর্নমেন্ট উপরে রাখবে ত্রিপুরার বিজেপিকে প্রচার করে। তারা আছে এই প্রচার নিয়ে। আসলে ত্রিপুরার জনসাধারণ কিন্তু ভীষণ ইয়ের মধ্যে আছে, সংকটের মধ্যে আছে। ত্রিপুরার কোন জনসাধারণ শান্তির মধ্যে আছে এটা আমার মনে হয় সন্দিহান। বেকাররা তো শান্তি নেই, কারণ যে সমস্ত বেকারদের কাজ দিচ্ছে সেই বেকারের একেবারে নগণ্য। এরকম ধরনের বেকারের কাজ যদি হয় তাহলে বেকার কিভাবে বাঁচবে? দেশটা তো চোরের রাজত্ব হয়ে গেছে, এবং বেকারের মধ্যে দেখবেন যখন খাওয়ার পাবে না, তাও কর্মকাজ পাবে না, চুরি ডাকাতি এমনিতেই বেড়ে গেছে, নেশা টেশা এগুলি আরো বেড়ে যাবে। বেকারদের হলো এরকম। রেগার কাজ তো ত্রিপুরাতে নাই। যদি রেগার কাজ করে টাকা পয়সা পাওয়া যায় না, দেখা গেল যে মথার লোক থেকে আরম্ভ করে সবাই আন্দোলন করে কেন টাকা পয়সা দেয়নি। আবার মথার লোকে আন্দোলন করে আবার মথা এই সরকারের মধ্যে থেকে ওরা করে আরেকটা নাটক বাজি মথা আর বিজেপির মধ্যে। তারপরে জলের জন্য আন্দোলন, প্রায়শই দেখা যাচ্ছে মানুষের জল পাচ্ছে না এই সরকার থেকে, জলের জন্য আন্দোলন। তারপরে স্কুলে মাস্টার নেই, মাস্টারের জন্য আন্দোলন। কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, বিদ্যুতের জন্য তো প্রায় মানুষ নাজেহাল হচ্ছে। কারণ কারেন্ট যদি না থাকে মানুষ কিভাবে চলাফেরা করে? মানুষের একদম দম ফাটার মতো হয়ে চলে যাচ্ছে। আর উনি বড় বড় ডায়লগ মারছেন রেডিও মেকার। উনি তো আগে রেডিও মেকানিক করতেন, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানছেন। এখন উনি তো আঙুর পড়ে কলা গাছ। উনির মনে যখন যেটা আছে সেটাই বলবেন। ওনার কথাগুলি ত্রিপুরা রাজ্যের মানুষ শুনলে তাদের পেট ভরবে না, কারণ ওদের কর্মসংস্থানের দরকার ত্রিপুরাতে। কোনো ইন্ডাস্ট্রি বলতে তো কিচ্ছু নেই। কোনো একটা ভালো কিছু করছে ত্রিপুরা রাজ্যে 7 বছরে এমন প্রমাণ দেখাতে পারবেন না দৃষ্টান্তমূলক। যাগুলি ওরা তো এর মণ্ডপের পূজা দিচ্ছে, যা করেছে
বিগত সরকারই সবগুলি করে দিয়েছে। ওরা একটা উড়ালপুর করে নিক না, ত্রিপুরায় যে একটা উড়ালপুর করেছিল বিগত গভর্নমেন্টের লোকেরা, আর বিনা দোষে বাদল চৌধুরীকে জেল খাটাইল। হ্যাঁ, এখন পর্যন্ত তার কোনো ভালো কোনো মানে বিচার হয়নি। কেন বিচার হয়নি? যদি সঠিকই দোষিত তো তার ফাঁসি দেওয়া হোক। সে দোষী সত্যিকারে যদি সে দোষ করে থাকতো, বিনা দোষে যেটা করলো, আমার মনে হয় ভগবান যদি থাকে ওদেরকেও একদিন বিনা দোষে সেরকমই হতে হবে। এগুলি কিন্তু এরকমই হয়ে থাকে। আমার মনে হয় এই ধরনের প্রলাপ, পাগলের প্রলাপ ত্রিপুরাতে বললে ত্রিপুরা মানুষ কতদিন সেগুলি বিশ্বাস করবে? আগে কাজ হতে হবে। বড় বড় ডায়লগ গুলি পরে বলুন, আগে কাজ করুন। আর দুনিয়ার টাকা দিয়ে দিচ্ছে, তো টাকাগুলি কোথায় যাচ্ছে? দুনিয়ার টাকা দেয়, বাজেট দেয়, ভ্যান দেয়, ফ্যান দেয়, 7 বছর ধরে এগুলি শুনছি। কিন্তু দেখা গেল যে ত্রিপুরাতে কর্মচারীদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে না সঠিকভাবে। কেন? কি অপরাধ করেছে ত্রিপুরার কর্মচারীরা? তাদেরকে দিয়েগুলি আপনারা দিতে পারেননি কেন? হ্যাঁ, আপনারা তো বহু টাকা কেন্দ্রীয় গভর্নমেন্ট আপনাদেরকে টাকা দেয়, কেন আপনারা তাদের দিয়ে দিতেন? তাহলে আপনারা সবাই নিজেদের বেতনটা বাড়িয়ে নিলেন। ওই আপনাদের বেতন দ্বিগুণ করে নিয়ে আসেন। আপনাদের নিজের বাঁচারই দরকার, আর অন্যান্য মানুষ বাঁচার দরকার নেই। আপনারা তো নেতৃত্ববর্গ, আপনারা তো কর্মকর্তা, আপনারা তো মন্ত্রী, আপনারা তো সমস্ত ত্রিপুরা রাজ্যের কর্তা। আপনারা গরিবের জন্য কি করেছেন? আপনাদের নিজের বেতনটা ডাবল করে বাড়িয়ে নিয়েছেন, সেটা ভালো পারলেন। কিন্তু আসলে মানুষ যখন মুখ খুলবে আর বেশি বাকি নেই, তখন বুঝবেন এই ডায়লগ গুলি কোথায় গিয়ে বলবেন। এখন হয়তো আপনাদের ক্ষমতা আছে থেকে ডায়লগ বলতে পারেন, যখন ক্ষমতাটা থাকবে না ডায়লগও বলতে পারবেন না। এবার এরকম দিন নিশ্চয় আসবে। যাতে এটা সীমাবদ্ধ না থাকে, সব জায়গায় বসে বসে আমাদের কথা বলা উচিত। আমরা দেখেছি অন্যান্য পার্টির কিছু পার্টির আছে, সারাক্ষণ ওদের যে ক্যাডার গুলো আছে বা ওদের যে কার্যকর্তারা আছে, ওরা কিন্তু পলিটিক্স বা রাজনীতি এবং তাদের যে ফিলোসফি সেই নিয়ে কথা বলে। আমাদের কাছে এত বড় বড় মহিষীরা আছেন, তাদের সম্পর্কে যদি আমরা সাধারণ মানুষের আজকে চাষ করলেও যদি বসি, আজকে কোনো স্কুলেও যদি লেজার পিরিয়ডে আমরা বসি বা কোনো জায়গায় আমরা বসলাম, সব জায়গার মধ্যে অফিস কাছারিতে আমরা যদি এই ধরনের বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের সমাজেরও মঙ্গল হবে, দেশেরও মঙ্গল হবে এবং আলটিমেটলি মানুষেরও মঙ্গল হবে। আমার এখানে ওনার সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে তিনি পণ্ডিত, কবি এবং কারিগর, শিল্পীদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। যে কারণে উনি যে মারাঠি কবি মোরপান্ত এবং সংস্কৃত পণ্ডিত খুশালী রামের মতো বিখ্যাত ব্যক্তিরা ওনার যে সম্মান দেওয়ার কারণে উনি যেভাবে সৃষ্টি করছিলেন এইসব বিষয় নিয়ে, যে কারিগরি শিল্প ইত্যাদি, তখন ওনারাও কিন্তু ওনাকে সাংঘাতিকভাবে ওনাকে সম্মান দিয়েছেন। যে টাকার অঙ্ক শুনছি, উনি এত কোটি টাকা, মানে টাকা আমার মনে হয় সারা বিশ্বে এত টাকা নেই। যে কাজ উনি করবেন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষকে শোনাচ্ছেন, এত হাজার, এগুলি আসলে আমি মনে হয় সবগুলি দেখলে বিশ্ব ব্যাংকের কাছেও এত টাকা নেই। মানুষ আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা তো ভারতবাসী, ত্রিপুরাবাসী, মিস কল দিলে চাকরি হয় এই বাসনাও আমরা হাততালি দিই। এই কাজে আমাদের শিক্ষা এখন হবে না, আর কিছুদিন পরে হবে। এইটাই আমার বক্তব্য। নমস্কার। আমরা ওনার ন্যায় বিচার সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা কাশী বিশ্বনাথ মন্দির, যেটা মুঘল আমলে ধ্বংস হয়েছিল, সেটা ওনার প্রচেষ্টায় সোমনাথ, গয়া, দ্বারকা, কেদারনাথের মতো অন্যান্য পবিত্র যে স্থানগুলো সেগুলোকে উনি পুনর্নির্মাণ করেছেন এবং সেগুলোকে উনি হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেগুলো যাতে আবার নতুন ভাবে আবার তৈরি করা। কর্মচারী মানে বিয়েটা কবে পাবো, কি আসতে সপ্তম পে কমিশন তো গেলই গা, অষ্টম পে কমিশন কি পাবো? এটার জন্য আমি আপনাদের মাধ্যমে
আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই 2018 সালের আগে যখন হেমন্ত বিশ্ব বাক্তার আর সুনীল গরুধর এই দুজন লোক যে এসে বলেছিল এটার তো কোনো আমরা একটাও কোনো ইয়ে পাচ্ছি না, এই দুজনকে এনে আপনাদের স্টুডিওতে বসে আমাদের থেকে কিছু মন্তব্য ইয়ে করুন, আমি চাই। এই দুজন হেমন্ত বিশ্ব বাক্তার আর সুনীল গরুধর এটা চাই। হয়তো আজকের এই বিষয়গুলো মুখ্যমন্ত্রী যে তুলে ধরেছেন দুটো আয়োজনে রাজ্যের জন্য, রাজ্যের আগামীর জন্য এবং অবশ্যই রাজ্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বাস্তব কি হবে সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।